বাজেটের প্রাণ হলো প্রাণভোমরা হলো আমরা বলি আর্থিক ব্যবস্থাপনা, অর্থাৎ সরকারি আয় ব্যয় যেখানে থাকে সেখানে আয় থাকে, ব্যয় থাকে, বাজেট ঘাটতি থাকে এবং বাজেট ঘাটতিকে আপনি কিভাবে অর্থায়ন করবেন সেটা থাকে। এই কয়টা হলো কিন্তু একটা অর্থনীতির আমি বলি প্রাণভোমরা। আর যদি থাকেন কিডনি থাকে, ফুসফুস থাকে, আমি বলি দুটো ফুসফুস থাকে, একটা হলো জ্বালানি আর একটা হলো ব্যাংকিং খাত। এই দুটো যদি না চলে তাহলে হবে না। তো এই সরকারের সবগুলোর ক্ষেত্রেই এখন সমস্যার মধ্যে আছে। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে উচ্চ বাজেট দেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে আমাদের দেশে। হ্যাঁ, কিন্তু আপনি যে বাজেটটা দেন সেটার জন্য তো আসলে আপনার অর্থ নেই। আপনি তো কল্পনা বিলাসে বাজেট তৈরি করেন এবং দেখা যায় যে 20-25% আপনার বাজেট হবে না। এটা আপনি বাস্তবায়ন করার যোগ্যতাই রাখেন না এই সময়কালে। যেহেতু আপনি জানেন যে এইটা বাজেট আপনার 25% হবে না, তাহলে আপনি কর আহরণের মাত্রাকে বাড়িয়ে বলেন যেটার 25%-এর ভিতরেও কিন্তু ওখানে ভেজাল আছে। কারণ আপনি জানেন যে ওই 25% হবে না, এই 25%ও হবে না। কিন্তু যেদিন ঘোষণা দিবে লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে বলে একটা আত্মতৃপ্তি হবে। কারণ এই সরকার মনে করবে যদি একটা বাজেট দেয় এবং সেই বাজেটটা যদি 10-15-20% বেশি না হয় তাহলে সবাই বলবে ও শেখ হাসিনার চেয়ে ছোট বাজেট দিয়েছে, দেখো উন্নতি। কিন্তু এটা একটা ভ্রান্ত জিনিস। আমি অর্থনীতির ছাত্র হিসেবে আমি বলছি যে এখন আপনার যে সমস্ত সমস্যার ভিতরে আছে আপনি এটাকে সংহত করেন। আপনি আজকের কথা চিন্তা করবেন না, চিন্তা করবেন 5 বছর পর যখন নির্বাচনের প্রাক্কালের অর্থ বছরটা হবে তখন কি করবেন। এবং সেইটা করার জন্য আমি যে উদাহরণটা দেই সেটা হলো আপনি যে লং জাম্প দেন না, লম্বা লাফ দেন না, লম্বা লাফ যে দেয় ওই আমার ক্রীড়াবিদ, সে কি করে লাফটা দেওয়ার আগে 4 পা পিছনে হাঁটে না, তারপরে সে বেগ সঞ্চয় করে, তারপরে লাফটা সবচেয়ে বড় লাফটা সে দেয়। এইটি হলো সময়। আমি বলতে চাচ্ছি এইবারের বাজেট আপনার ওই বেগ সঞ্চয় করার সময়। এইটাকে বড় লাভ দিতে হলে আগামী 2-3 বছরে আপনার পায়ে শক্তি আনতে হবে, অর্থনীতি থেকে সংগত করতে হবে, কর আদায় বাড়াতে হবে। যারা শুধু কর দেয় 18-20% মানুষ কর দেয় মাত্র, যারা করযোগ্য আয় আছে এদের কিভাবে আপনি বাড়াবেন, করের মাত্রা কমাবেন, সবাই মিলে কর দিব এইটা। আর এই সরকার কি বলেছে তার ম্যানিফেস্টোতে বলেছে আমি একটা ফিসকাল সোশ্যাল কন্ট্রাক্ট করব, অর্থাৎ আর্থিক সামাজিক চুক্তি করব। আর্থিক সামাজিক চুক্তি কি? আমি কর দিব, আপনি সেবা দিবেন। আপনি কি সেবা দিবেন আমাকে? ভালো শিক্ষা দিবেন, ভালো আপনি স্বাস্থ্যসেবা দিবেন, আপনি নিরাপত্তা দিবেন, গণপরিবহনের ব্যবস্থা করবেন, কল দিয়ে যেন বিশুদ্ধ পানি আসে সেটার ব্যবস্থা করবেন, দূষণে যেন আমি মরে না যাই সেটার ব্যবস্থা করবেন। এগুলি যদি ব্যবস্থা করতে পারেন কর দেওয়ার আগ্রহ মানুষের বাড়বে। আমি মনে করি যে এই বছর সরকারকে রাজনৈতিক সংযমের ভিতরে যে অর্থনৈতিক সহিষ্ণুতার ভিতরে যে শক্তি সঞ্চয় করতে হবে। কিন্তু পেছনে তো যে ঋণের যে বোঝাটার কথা বলছিলাম, আমাদের ঋণ ছাড়ের যে বিষয়টা, IMF এর যেই জটিলতায় আমরা আসলে আটকে গেলাম, সেখান থেকেই বা উদ্ধার হবে কিভাবে? উদ্ধার হবে কারণ হলো যে আপনি তো সংস্কার করেননি। আপনার যখন অর্থ থাকে না তখন আপনার দক্ষতা বাড়াতে হয়, এফিশিয়েন্সি বাড়াতে হয়। আপনার তখন এফিশিয়েন্সি দিয়ে আপনি তখন ওই ঘাটতিটা পূরণ করেন। আর এফিশিয়েন্সি বা দক্ষতা বাড়াতে হলে সংস্কার করতে হবে। আপনি তো সংস্কারকে বলেছেন যে এখন একটা ফ্যাশনেবল ওয়ার্ড হয়ে গেছে, এটি কেন বললেন? আমি বলেছি কারণ হলো লোকে যে সংস্কারের যে গাম্ভীর্যটা বলতে বলতে কেমন যেন পাতলা করে লঘু করে ফেলেছে না। আমি বলেছি সংস্কারের কথা বললে সংবিধানের কথাও বলে, আবার সংস্কারের কথা বললে ক্রিকেট বোর্ডকে কিভাবে করবে সেটার কথাও বলে। তো তার মানে হলে মানুষের, আমি ইতিবাচকভাবে যদি বলি, মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা খুবই জোরদার হয়ে আছে। সেই পরিবর্তনের প্রক্রিয়াটাই হলো সংস্কার বা পরিবর্তন, আপনার অগ্রগমন, এটার ভিতরে দিয়ে হবে, এইটি নিয়ম। এবং কিন্তু সেটা যদি কেউ করতে না পারে, স্থিতাবস্থায় থাকতে চায়, ভয় পায়, রাজনৈতিক নেতৃত্ব না দেখাতে পারে, অথবা কায়েমি স্বার্থ যদি তাকে এটাকে প্রভাবিত করে, তাহলে তো অবশ্যম্ভাবী সেই রাজনীতিবিদের জন্য আমার সহানুভূতি ছাড়া আর কিছুই থাকবে না।